স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। গেল 10 বছরের সব রেকর্ড ছাপিয়ে গেলেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম, গড়লেন এক দশকের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি। শুধু তাই নয়, চতুর্থ বাংলাদেশি হিসেবে ছুটছেন ডাবল সেঞ্চুরির দিকে, সাথে মুমিনুলও আছেন সেঞ্চুরির পথে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সামারি পার্থবণিকের রিপোর্টে। মাঠে মুমিনুল হক আর ড্রেসিং রুমে মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই লেজেন্ডের সামনে মাহমুদুল হাসান জয়ের 150 রান শুধু রানের বিচারে নয়, নার্ভের পরীক্ষাতেও গোল্ডেন A+ পেয়ে পাশ করার মতো। এই তো গেল এপ্রিলেই অফ ফর্মে থাকার কারণে বাদ পড়েছিলেন শ্রীলঙ্কা সফর থেকে। টপ অর্ডারে খেলা সত্ত্বেও ছিল না টানা 17 ইনিংসে কোনো 50। সেই জয় কিনা এবার পিং পং বলের মতো বাউন্স ব্যাক করলেন। আইরিশ বোলারদের তুলো ধুনো করে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অবশ্য দিনটাকে শুরুতেই বাংলাদেশের করে দেন তাইজুল আর হাসান মাহমুদ। 270 রান নিয়ে খেলতে নামা আয়ারল্যান্ডের শেষ 2 উইকেট তুলে নেন 16 রানের মধ্যে। প্রথম ইনিংসে আইরিশদের টোটাল দাঁড়ায় 286। ব্যাট করতে নেমে সিলেটের চা বাগানে রংধনু আঁকতে থাকেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। দুজনে মিলে গড়েন 168 রানের জুটি, যা ওপেনিংয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। এর আগে 2022 সালে তামিম ইকবালকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 162 রানের ওপেনিং জুটি গড়েছিলেন জয়। এবার সাদমানকে সাথে নিয়েই ওটাকে ছাড়িয়ে গেলেন। অবশ্য মাহমুদুল হাসান জয়ের দিনে সাদমানও হতে পারতেন আরেক হিরো, কিন্তু বিধিবাম নার্ভাস 80s পা ফসকান এই টাইগার ওপেনার। 80 রানে হামফ্রেসের বলে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ তুলে। অবশ্য ফিল্ডিংটা ঠিকঠাক করতে পারলে জয়কে আগে ভাগে থামাতে পারত আয়ারল্যান্ড। ব্যক্তিগত 85 রানে ম্যাথিউ হামফ্রেসের বলে স্লিপে লাইফ পান টাইগার ওপেনার। এরপর 156 রানে স্লিপেই কার্টিস ক্যাম্পারের বলে জয়ের ক্যাচ ছাড়েন পল স্টার্লিং। জয় সাদমানের ব্যাটিং দাপটে কম যাননি মুমিনুলও। জয় যেখানে ডাবল সেঞ্চুরির অপেক্ষায়, সেখানে নিজের 14তম টেস্ট শতকের দ্বারপ্রান্তে মুমিনুল। তৃতীয় দিন তার দরকার কেবলই 20 রান। সব মিলিয়ে বলা যায় 1 উইকেটে 338 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ সিলেট টেস্টে নির্দ্বিধায় চালকের আসনে। দেখার অপেক্ষা 52 রানের লিড কত দূর পর্যন্ত নিতে পারে টাইগাররা। পার্থবণিক, 71। সেঞ্চুরির পর ক্যারিয়ার বেস্ট ইনিংস সেখানেই থামেননি। সেঞ্চুরির পর 150, এবার টার্গেট ডাবল সেঞ্চুরি। অথচ 2 বছর আগে করেছিলেন সবশেষ 50। নিজেকে হারিয়ে খোঁজা জয় কিভাবে পেলেন ছন্দের দেখা, সিলেট থেকে জানাচ্ছেন নাইয়ান বিন জসিম। উল্লাসে মাতছেন মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সেলিব্রেশন ঠিক এই জায়গাটাতেই সবশেষ ছন্দে ছিলেন। এরপর 2টা বছর ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে ফিরছিলেন। সবশেষ 2023 সালের এই নভেম্বর মাসটাতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 86 রানে একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটাতে সেঞ্চুরি মিস করার আক্ষেপে পুড়েছিলেন। অবশেষে সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসেই নিজের সেঞ্চুরির স্বাদটা পূরণ করলেন। মাঝখানে 2টা বছর আর 17টা ইনিংস নিজেকে রীতিমতো ব্যাট প্যাচের মধ্য দিয়ে হারিয়ে খুঁজছিলেন, এবং শেষ পর্যন্ত যখন নিজেকে খুঁজে পেয়েছেন, মাঝখানটায় 17টা ইনিংস হারিয়ে গেছে। সেই 17টা ইনিংসে মাহমুদুল হাসান জয়ের সর্বোচ্চ রান ছিল মাত্র 40। টিম ম্যানেজমেন্টের আস্থাটা তিনি হারিয়েছিলেন, মাঝখানে টেস্টে জায়গা হারিয়েছিলেন। ঠিক এই টেস্ট ম্যাচটা শুরুর আগে বাংলাদেশের ওপেনিং স্পট নিয়ে অনেক বেশি কিন্তু সোচ্চার ছিলেন বা অনেক বেশি সাবধানী ছিলেন বাংলাদেশের কোচিং স্টাফরা। আমরা আলাদা করে দেখেছি নতুন ব্যাটিং উস্তাদ মোহাম্মদ আশরাফুলকে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে লম্বা সময় কাজ করতে একেবারে হাতে ধরিয়ে তার দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন। ঠিক মোহাম্মদ আশরাফুল যখন তার দুর্বলতাগুলো নিয়ে কাজ করছিলেন, তখন আবার মোহাম্মদ সালাউদ্দিন এসেও তার সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং 2 কোচ কিন্তু, একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ এবং একজন ব্যাটিং কোচ, দুজন মিলে কিন্তু মাহমুদুল হাসান জয়ের যে দুর্বলতাগুলো টেস্ট ক্রিকেটে যে কারণে তিনি আসলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন বা নিজেকে আসলে সেট করতে পারছেন না, সেই দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন। খুব দ্রুত গতিতে খুব সম্ভবত মাহমুদুল হাসান জয় সেই ভুলগুলো শুধরাতে পেরেছেন, যার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং প্রথম ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। 194 বলে তিনি এই সেঞ্চুরিটা করেছেন এবং
টেস্ট টেম্পারমেন্টের যে বিষয়টা সেটা একেবারেই বরাবরের মতো, অর্থাৎ এর আগে যখন তিনি বড় বড় ইনিংস খেলতেন তখন কিন্তু এই টেস্ট টেম্পারমেন্টটা মাহমুদুল হাসান জয়ের খুব বেশি দেখা যেত, এবং বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারের আসলে এই টেস্ট টেম্পারমেন্টটা দেখা যায় তার মধ্যে অন্যতম নতুনদের মধ্যে মাহমুদুল হাসান জয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্যারিয়ারের প্রথম যে হাফ সেঞ্চুরিটা তিনি করেছিলেন সেই মাউন্ট মঙ্গানুতে, যেটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানেও কিন্তু লম্বা সময় ব্যাট করেছেন, 200+ বল ব্যাট করার পর তিনি আসলে 78 রান করেছিলেন। এরপর ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির যখন দেখা পেয়েছিলেন, 137 রানের ইনিংস খেলেছিলেন, সেখানে তিনি 300+ অর্থাৎ খুব সম্ভবত 326টা বল খেলেছিলেন। অর্থাৎ টেস্ট টেম্পারমেন্ট মারাত্মকভাবে কিন্তু এই মাহমুদুল হাসান জয়ের মধ্যে আমরা দেখি। নিঃসন্দেহে এই ইনিংসটার পর মাহমুদুল হাসান জয় মাঝখানের যে 2টা বছর ধারাবাহিক ছিলেন না, সেই ধারাবাহিকতায় ফিরতে চাইবেন এবং আরও বড় বড় ইনিংস খেলবেন। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। লেগ সাইডে স্ট্রং, অফ সাইডে দুর্বল জাকের আলীর সমস্যাটা সবারই জানা। ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুল জাকেরকে শুধরানোর চেষ্টায় নেটে খেলছেন দারুণ সব কাভার ড্রাইভ। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। কি দারুণ সব শট! কে বলেছে জাকের অফসাইডে দুর্বল? গুরু আশরাফুলের ছোঁয়ায় নিজেকে বদলে ফেলার চেষ্টায় শিষ্য। সিলেট টেস্ট চলছে মূল ভেন্যুতে, মোহাম্মদ আশরাফুল নেটে ব্যস্ত জাকেরকে শুধরাতে। ব্যাটিং ওস্তাদের টোটকায় জাকের নিজেকে কতটুকু বদলাতে পারছেন? উত্তর পাবেন দারুণ সব কভার ড্রাইভে চোখ রাখলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছেন 1 যুগ আগে, অথচ আশরাফুলের জনপ্রিয়তা সেই আগের মতোই আছে। যখন ক্রিকেটার ছিলেন তখন উইকেটের চারপাশে দারুণ সব খেলতে পারতেন। বিশেষ করে অ্যাশের কভার ড্রাইভ এখনো ভক্তদের চোখে লেগে আছে। জাকের আলী আশরাফুলের উল্টো, লেগ সাইডে যতটা না স্ট্রং, অফ সাইডে ততটাই দুর্বল। সেই দুর্বলতা প্রতিপক্ষ জেনে যাবার পরই জাকের হারিয়েছেন ছন্দ। জাকের আলী যখন প্রথমের দিকে যখন বাংলাদেশ টিমের দলে খেলতে আসছে, যখন ওয়েস্ট ইন্ডিজ টুর আমরা দেখেছি, অসাধারণ টেস্ট ক্রিকেট খেলেছে, প্রতিটা ফর্ম্যাটে খুব ভালো ক্রিকেট খেলেছিল। কিন্তু যত বেশি খেললে অন্য টিমের যারা অ্যানালিস্ট আছে তারা কিন্তু চিন্তা ভাবনা করে না আসলে তার কোথায় উইকনেসটা আছে, আমি ওইটা নিয়ে কাজ করব। আমাদের বোলাররা ও স্ট্রেংথে না গিয়ে উইকনেসের দিকে আমরা বল করব। সো আই থিঙ্ক ওই ডেভেলপমেন্টটা আরও দরকার জাকের আলী। আমরা জানি কি লেগ সাইডে অনেক স্ট্রং, কিন্তু অনেক সময় দেখেছি কি অফ সাইডে হয়তো বা রান কম করছে। যদি ওই টোটাল সার্কেলে যদি রান করতে পারলে তাহলে ইট গেটস ডিফিকাল্ট ফর দ্য বোলার্স। আমার মানে ওই দিকে একটু কাজ করা হয়। সেই কাজটাই অ্যাশের সঙ্গে করছেন জাকের। কখনো নিজে বল ছুটছেন, আবার কখনো ছুটে গিয়ে ভুল শুধরে দিচ্ছেন। চেষ্টার কমতি নেই ব্যাটিং ওস্তাদের। স্পেশাল ক্লাসে স্ট্রেট ব্যাটে খেলা, সঙ্গে কভার ড্রাইভের পসরা। জাকের সুযোগের অপেক্ষায়, ম্যাচেই দেখা যাবে উন্নতিটা। টেস্ট ওয়ানডের পর টি20-র একাদশ থেকেও বাদ পড়েছেন। জাকের অল্প সময়ে মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই দেখেছেন, অথচ এই তো কদিন আগেও জুলিয়ান উডের ক্লাসে ও সেরা ছাত্র ছিল। কিন্তু বাস্তবতা যে একটু ভিন্ন সেটা জাকের বুঝতে শিখেছে। তাই অফসাইডে নিজের দুর্বলতা নিয়ে নিজে কাজ শুরু করেছেন সিরিয়াসভাবে। ঘাম কখনো বেইমানি করে না। জাকের যে পরিশ্রম করছেন, নিঃসন্দেহে ম্যাচে দেখাতে চাইবেন সেই উন্নতিটা। সত্যি করতে চাইবেন নিজের নামের পাশে লাগা সেই আইসম্যানের উপাধিটা। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। ভিসা হয়নি সেই তথ্য ক্রিকেটারকে জানানোর সময় নেয় বিসিবির। ভিসা ছাড়াই বিমানবন্দরে গিয়ে বোকা বনে গেলেন বাংলাদেশের দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। রাইজিং স্টার্স এশিয়া কাপে অংশ নিতে বুধবার কাতারের দোহা গেছে টিম বাংলাদেশ। ট্রফি নিয়ে দেশে ফেরার স্বপ্ন আকবরদের। সৈফুল রূপকের রিপোর্ট। মৃত্যুঞ্জয়ের এমন পরিণতি দায় কি এড়াতে পারবে বিসিবি? বাসে একলা বসে আনমনা, সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে এসেও ভেতরে ঢুকতে পারলেন না। মঙ্গলবার তার কাতারের ভিসা ইস্যু হয়নি, অথচ বিসিবির কেউ মৃত্যুঞ্জয়কে সেই তথ্যটা জানানোর প্রয়োজনই মনে করেনি। যে কারণে বুধবার ভোরে ঘুম থেকে উঠে দলের সঙ্গে এয়ারপোর্টে গিয়ে বড় ধাক্কাই খেলেন এই বাঁহাতি পেসার। ভিসা জটিলতা তো টিমের সঙ্গে যেতে পারেনি, পরবর্তীতে যাবেন। আলটিমেটলি রাইজিং স্টার্স এই টুর্নামেন্টে আপনার লক্ষ্যটা কি? আমার লক্ষ্য এসে আছে যে আমরা প্রথম যে 3টা ম্যাচ পাচ্ছি, 3টা ম্যাচের জন্য
টিমের উইনিংয়ের ক্ষেত্রে মানে একটা ভালো কিছু করতে পারি, কারণ আমরা যদি 3টা ম্যাচ ভালো করে আমরা সেকেন্ড রাউন্ডগুলো আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। তো এটাই ইচ্ছা আছে যে টিমের ক্ষেত্রে সর্বোচ্চটা দেওয়া এবং ইন্ডিভিজুয়ালি যেন প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, ভালো কিছু করতে পারি। আপনি 2023-এ বাংলাদেশের হয়ে একটা ওয়ানডে খেলারও সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে। সেই জায়গাটা থেকে মনে হচ্ছে একটু পিছিয়ে গেছেন, আবার ট্র্যাকে ফেরার জন্য কি করছেন আসলে? না, ট্র্যাকে ফেরার জন্য প্র্যাকটিস তো করতেছি, হার্ডওয়ার্ক করতেছি এবং সেই সাথে চেষ্টা করতেছি যেন ভালো কিছু করা যায়। নিজের ব্যাটিংটাও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এই টুর্নামেন্টগুলোতে, বোলিংয়ের পাশাপাশি যেন ব্যাটিংটাও প্রুভ করতে পারি, কারণ একটা অলরাউন্ডারের দরকার আছে বাংলাদেশে ভালো। মেসির আর্জেন্টিনা যে দেশে যেই শহরে নেচেছে, কোটি কোটি আর্জেন্টাইন ভক্তকে নাচিয়েছে, সেই কাতারের দোহায় ব্যাট বলের কারসাজি দেখাতে গেছে টাইগাররা। রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এ দলের নেতৃত্বে আকবর আলী। গ্রুপ এতে ওদের প্রতিপক্ষ হংকং, চায়নার জাতীয় দল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার এ দল। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল টার্গেট আছে, বাট অ্যাজ এ টিম আমি বলবো যে আমাদের অবশ্যই ফাইনাল পর্যন্ত খেলার ইচ্ছা আছে। 2020-এ আপনার নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্যটা পেয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সাম্প্রতিক সময় আমরা দেখছি গত 1 বছরের ব্যবধানে এনসিএলে 2বার টি20 শিরোপাটা আপনি জিতেছেন, মানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলা হচ্ছে। এবার এই ধরনের টুর্নামেন্টও নিশ্চয়ই ট্রফি উঁচিয়ে ধরার একটা ইচ্ছা তো আছে। স্বপ্ন তো অবশ্যই আছে, ইচ্ছাও আছে, আর আমরা যদি আমাদের পটেনশিয়ালে খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। অভিজ্ঞ তারুণ্যের মিশেলে বাংলাদেশ এ দল। মরুর বুকে দিন দশেকের আসর, বড় প্ল্যাটফর্ম, দুটি ছড়ালেই খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। পেসার রিপন মণ্ডলের মতো সেরাদের সেরা হওয়ার লক্ষ্য মারকুটে ওপেনার জিসান আলমেরও। অবশ্যই টপ ব্যাটসম্যান হওয়ার চিন্তা ভাবনা থাকে, তো ইনশাআল্লাহ। মেন্টালিটি কি থাকবে, গেম প্ল্যানটা কি থাকবে? পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব, টিম ওয়াইজ খেলার চেষ্টা করব। রাইজিং স্টার থেকে ইন্টারন্যাশনাল স্টার হওয়ারও সুযোগ থাকে, যদি এখানে ভালো করেন ন্যাশনাল টিমের দুয়ারটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে, খুবই ভালো শেপে আছি, যেহেতু এনসিএল টি20 খেলছি, 4 ডে খেলছি। আলহামদুলিল্লাহ খুব ভালো শেপে আছি, ইনশাআল্লাহ যদি প্রপারভাবে এক্সিকিউট করতে পারি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভিসা জটিলতায় বুধবার দলের সঙ্গে যেতে না পারা মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির রাব্বি ও মাহিদুল অঙ্কন বৃহস্পতিবার দোহা যাবেন। 15 নভেম্বর হংকং, চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ এ দলের। সাইফুল রূপক, 71। ভারত বধের আগে কাল নেপালের বিপক্ষে প্রস্তুতি সারবে বাংলাদেশ, কিন্তু দর্শকদের এই ম্যাচ নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। কেন্দ্রে কোচ হিসাবে হাভিয়ার কাবরেরার থাকা সহ নানা ঘটনা, ওদিকে হামজা শমিদদের দিয়ে টিকিট বিক্রির প্রমোশন করে আলোচনা জন্ম দিয়েছে বাফুফে। এমন উত্তাপের মধ্যে চোখ রাঙানি নেপালিসদের ঢাকা স্টেডিয়ামে 2 দলের লড়াই শুরু বৃহস্পতিবার রাত 8টায়। হাসান সজীবের রিপোর্ট। মাত্র 6 মিনিটেই বিক্রি হয়ে যায় ভারত ম্যাচের সাধারণ গ্যালারির সব টিকিট। অথচ বৃহস্পতিবার নেপাল ম্যাচ হলেও এখনো বেশ কিছু টিকিট থেকে গেছে অবিকৃত। উপায় না পেয়ে শেষমেশ টিকিট সেল করতে প্রমোশনে বাফুফে কাজে লাগিয়েছে হামজা চৌধুরী, সমিত সোম এবং কাপ্তান জামাল ভুঁইয়াদের মতো তারকাদের। অবাকই হতে হয়, জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেক হবার পর টিকিট সেল করতে এতটা বেগ পোহাতে হয়নি বাফুফেকে। এমনকি ভুটান ম্যাচেও টিকিট নিয়েছিল দর্শকদের কারাকারি, কিন্তু নেপাল ম্যাচে হাভিয়ার কাবরেরা থাকায় খেলা বয়কটের হুমকি সহ নানা কারণে কাঙ্ক্ষিত টিকিট বিক্রি করতে পারেনি ফেডারেশন। লসের ভয়ে কি তাই জামালদের বেছে নেয়া? না, ওরা ছোট একটা ভিডিও চাইছে, তো প্রবাবলি কারণ সোল্ড আউট ছিল না। না, বাট অন্য ম্যাচ তো সোল্ড আউট ছিল, মেবি দ্যাটস ওয়াই দে। হ্যাঁ, ওকে। রানা, শেখ রানা। নেপাল ম্যাচ নিয়ে যেমন আগ্রহ কম দর্শকদের, তেমনি হাভিয়ার কাবরেরার ওপরও আর ভরসা করতে চান না তারা। ভারত ম্যাচ জিতলে কি কন্টিনিউ করবেন এই স্প্যানিয়ার্ড? That we will see what happens after the India match, but definitely we do believe we are going to get those 3 points. 3 পয়েন্টের কথা বললেও আকার ইঙ্গিতে কোচ বোঝাতে চাইলেন লাল সবুজে থাকতে চান তিনি, কাটিয়ে উঠতে চান সমালোচনা। এই যখন অবস্থা, তখন ওদিকে নেপাল মুখিয়ে হামজা চৌধুরীর বিপক্ষে ম্যাচ খেলতে। কিন্তু কেন দলটা এলো মাত্র একদিন আগে? উত্তরটা পরিষ্কার, নেপালের 8 ফুটবলার খেলছেন বাংলাদেশ ফুটবল লিগে। ঢাকা বলতে গেলে ওদের সেকেন্ড হোম, তাই আগে ভাগে অতিরিক্ত টাকা খরচ করে আসতে চায়নি ওরা। ঢাকার আকাশ বাতাস সবই যে চেনা। Even including me, I was also really want him to see Nepal in that match, but unfortunately he was not able to be there, and now he is here and we are in Dhaka,
And of course, I'm and all my team is excited to play with him. দলটার গুরু ম্যাট রস কয়েকদিন আগেই পদত্যাগ করেছে। হারি খাটকা দায়িত্ব নিয়েছে কিরণ চেমজংদের। হামজা সমিতদের নিয়ে গড়া বাংলাদেশকে নিয়ে ভয় নাই গুরুর চোখে। We are not afraid because the football is a team game. It individual counts, but it's a team game. We are prepared for the tomorrow match. নেপালকে সহজ প্রতিপক্ষ মনে করা হবে সবচেয়ে বোকামি, কেননা ঢাকা ওদের অপরিচিত কোনো জায়গা নয়। আর পরিসংখ্যান বলে সবশেষ 5 বছর আগে ওদের হারিয়েছিল লাল সবুজরা, আর 2021 থেকে যে ড্র ছাড়া জয়ের মুখই দেখেনি জামালরা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম, জায়ন আহমেদ, এরপর কিউবা মিচেল, একে একে প্রবাসীদের লিস্টটা ভারী হচ্ছে, কিন্তু বাংলাদেশের ফলাফলের লিস্টটা কিন্তু একদমই ভালো নয়। নেপালের বিপক্ষে বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল, যেখানে বাংলাদেশ একটা ম্যাচ খেলতে পেরেছে এবং একটাই ড্র। এই বাংলাদেশের কাছ থেকে আপনি কি চান? নিশ্চয়ই ড্র নয়, এবং জয়টা হলেও সেটা হতে হবে অনেক ব্যবধানে। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের হকি সিরিজ। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে 3 ম্যাচের জয়ী দল পাবে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ। 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে 14 নম্বরে, আর বাংলাদেশের অবস্থান 29 নম্বরে। সবশেষ 5 বারের লড়াইয়ে সবগুলোতেই হার লাল সবুজদের। এবারে নিজেদের টার্ফে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম। সবাই জানি যে পাকিস্তান আমাদের চেয়ে বেটার টিম, তো এর আগেও আমি বলেছি এখানে আমাদের হারানোর কিছু নেই, তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে। আমাদের টিমে 7 জন 21 প্লেয়ার আছে 21-এর, তো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কারণ এর মধ্যে 4 জন প্লেয়ার অলরেডি 3-4 বছর হয়ে গেছে ন্যাশনাল টিমে খেলা, তো ডেফিনেটলি ওই দিক থেকে আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিংটা আগের মতোই আছে। আশা করা যায় একটা ভালো কিছু হবে, তবে আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো চেষ্টা করার জন্য, ভালো কিছু একটা করার জন্য। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।